পাত্রপক্ষ যেতে না যেতেই শুভ্রার মা তার চুলের মুঠি ধরে তাকে ধাক্কা মারল। আকস্মিক আক্রমণে মুখ থুবড়ে পড়ে গেল শুভ্রা। সাথে সাথেই ঠোঁট কেটে রক্ত বেরোল। কিন্তু বাসার কারো সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। শুভ্রার বাবার সোফায় গায়ে এলিয়ে দিয়েছে। মানুষের কটু কথা শুনতে শুনতে বিরক্ত সে। বাসায় ৩০ বছরের অবিবাহিত মেয়ে তার এই মেয়ে একসময় ছিল এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে। আর আজ সে মেয়েকে মানুষ দেখলে নাক ছিটকায়। এরই মধ্যে শুভ্রার বোন সবিতা বলে বসল, তোমরা কি তোমাদের এই আইবুড়ো মেয়ের জন্য আমার জীবনটা নষ্ট করবে বাবা? অয়নের পরিবার পরের সপ্তাহে আসবে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে। তোমার এই মেয়ে বিয়ে হলো কি না তা আমার দেখার বিষয় না। ওর জন্য আমার জীবন নষ্ট করতে আমি রাজি না। ছোট বোনের মুখে এসব তাচ্ছিল নতুন নয়। এর আগেও নানা তিক্ত কথা শুনতে হয়েছে নিজের আপন ছোট বোনের কাছে। শুভ্রার ভাবতেও অবাক লাগে যে একটা সময় এই বোনের জন্য কত কিনা করেছে সে। নিজের পকেট মানি বাঁচিয়ে বোনের এটা ওটার শখ পূরণ করত। সুবিতা তার বাবা মায়ের আনওয়ান্টেড চাইল্ড ছিল। ওর মা ভুল করে কনসিভ করে। ফলে শুভির জন্মের পর পুরো ১ বছর তার মা বেড রেস্টে ছিল। ফলশ্রুতিতে ছোট্ট শুভ্রাই বোনকে আগলে রাখত। তাদের মা সুস্থ হওয়ার পরেও শুভির দিকে তেমন একটা নজর দিতে পারতেন না, কারণ তিনি চাকরিজীবী নারী ছিলেন। তাই তো শুভির মায়ের অভাবটা বরাবরই পূরণ করেছে শুভ্রা। কিন্তু আজ সেই বনি তাকে তাচ্ছিল্য করে খোঁচা মেরে কথা বলে। শুভ্রার ভাবনার মাঝে কেউ একজন দৌড়ে এসে তাকে টেনে তুলল। শুভ্রা মাথা উঁচিয়ে দেখে তার ছোট ভাই শুভ্র। শুভ্রার ২ বছরের ছোট সে। শুভ্রর রাগ যেন উপসে পড়ছে। চেঁচিয়ে বলল, তোমরা মানুষ না, অমানুষ। আপু এমনিতেই ভেঙে পড়েছে, তোমরা তাকে আরো ভাঙছ। কি চাও তোমাদের? এসব কটু কথা শুনে আপু আত্মহত্যা করুক, এটাই তো চাও না তোমরা? শুভ্রার মাও সেই সাথে চেঁচিয়ে বলল, হ্যাঁ চাই তো, ও মরুক, ও মরলেই আমাদের শান্তি। জিজ্ঞেস কর ওরে যে ওর প্রেমিক কই, যার জন্য এত ভালো ভালো প্রস্তাব সে ফিরিয়ে দিয়েছিল। আমার ভাই কত করে তার ছেলের সাথে বিয়ে দিতে চাইল। জিদান পাগলের মতো কাঁদছিল ওকে বিয়ে করার জন্য, কিন্তু ওর মন গলেনি। এখন দেখ তুই কোথায় আর জিদান কোথায়? জিদান বউ বাচ্চা নিয়ে আমেরিকায় সুখে আছে, আর তুই না আছে রূপ, না আছে একটা চাকরি। আমাদের ঘাড়ে বসে শুধু খাচ্ছিস। বেহায়া মেয়ে, গলায় দড়ি দিয়ে মরতে পারিস না তুই? মায়ের কথায় চোখ ভিজে উঠল শুভ্রার। ভাইয়ের হাতটা আলতো করে ছাড়িয়ে নিয়ে চলে গেল নিজের ঘরে। অন্যদিকে শুভ্র অনবরত তার মায়ের সাথে ঝগড়া করেই যাচ্ছে, কিন্তু কোনো কথাই শুভ্রার কানে গেল না। শুধু ভেসে উঠল মায়ের বলা কথাটা, গলায় দড়ি দিয়ে মরতে পারিস না তুই। ৪ দিন হলো হসপিটালের বেডে শুয়ে আছে শুভ্রা। সেদিন মা বোনের কটু কথা, বাবার নির্লিপ্ত থাকা, সবকিছুই ভেঙে দিয়েছিল তাকে। তাই তো মনে হয়েছিল সে মরে গেলে বরং সবার শান্তি। হাতে চালিয়ে দিয়েছিল ধারালো ব্লেড। প্রথম দিন কিছু আত্মীয় এসেছিল দেখতে। তারপর থেকে শুধু তার বাবা আর ভাই এসেছে। ৪টি রাতেই শুভ্র এখানে থেকেছে। মা আর বোন একটি বাড়ির জন্য আসেনি। নিজের ভাগ্যের ওপরেই হাসি আসে শুভ্রার। তখন সে সবেমাত্র ইউনিভার্সিটির স্টুডেন্ট। রূপ যেন তার ঝরে পড়ত। তাকে ডাকা হতো ডিপার্টমেন্ট ক্রাশ বলে। কিন্তু দিন শেষে সে প্রেমে মজল সজল নামের এক মধ্যবিত্ত ঘরের ছেলের। ভার্সিটির ৪ বছর চুটিয়ে প্রেম করেছে তারা। এর মধ্যে যে শুভ্রা কত বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে তার হিসাব নেই। কারণ সজল অনেক বেশি ক্যারিয়ার ওরিয়েন্ট ছিল। তার কথা এখন বিয়ে করলে তার ক্যারিয়ারে প্রভাব পড়বে। শুভ্রাও মেনে নিয়েছিল তার কথা। সবে ঠিকই চলছিল। অনার্সের পর শুভ্রা মাস্টার্সে ভর্তি হয়। অন্যদিকে সজল একটা বড় সফটওয়্যার কোম্পানিতে চাকরি পায়। এরপর শুভ্রা বারবার বিয়ের চাপ দিলেও সজল কেন জানি বিয়ের প্রতি আগ্রহ দেখায় না। ওর কথা ও আরও সময় যায়। আসলে সে সময় সজলের মা বাবা সজলকে ওর চাচাতো বোন আরাবির সাথে বিয়ে দিতে চাচ্ছিল। আরাবি ওর বাবার একমাত্র সন্তান। শহরের নামকরা ধনীদের মধ্যে আরাবির বাবা একজন। সেই হিসেবে শুভ্ররা মধ্যবিত্ত পরিবার। তাই সজলের পরিবার চাচ্ছিল না শুভ্রাকে। কিন্তু সজলের কথা, সে শুভ্রাকে বিয়ে করবে। শুভ্রাও এসব কিছু জানতে পারে। সে অপেক্ষায় থাকে কবে সজল ওর বাবা মাকে রাজি করাবে। কিন্তু একদিন হুট করেই শুভ্রার শরীরে টিউমার ধরা পড়ে, যা ইমিডিয়েটলি অপারেশন করতে হয়। হাই ডোজের ওষুধের ফলে শুভ্রার স্কিনে ধীরে ধীরে ব্রণে ভরে যায়। চেহারায় ছোপ ছোপ দাগ পড়ে। মাথার চুল পড়তে শুরু করে। শরীর মোটা হতে শুরু করে। সুন্দরী শুভ্রা যখন কয়েক মাসের ব্যবধানেই নিজের রূপ হারায়, সজলও শুভ্রার প্রতি মুখ ফিরিয়ে নেয়। একদিন হুট করে বলে, শুভ্র,
তোমার প্রতি আমিও ওই টানটা ফিল করতে পারি না। আমার পাশে তুমি বড্ড বেশি বেমানান। বলেই সে তাদের সম্পর্কে রীতি টানে। মাত্র 1 মাসে সে আরাবিকে বিয়ে করে নিজের স্ত্রী করে ফেলে। ফেসবুকে সজল আর আরাবির হাস্যোজ্জ্বল ছবি দেখেছে শুভ্রা। অবশ্য এখনও দেখে লুকিয়ে লুকিয়ে। তারা দেশ বিদেশে ঘুরছে। তাদের ছোট্ট একটা বাচ্চাও হয়েছে। কত সুখী তারা। আসলে যে ঠকায় দিন শেষে সে সুখীই থাকে। এটাই জীবন। নিজের অতীত মনে করে দীর্ঘশ্বাস ফেলল শুভ্রা। মানতে হবে কই মাছের প্রান্তর। ভাইয়ের হাত ধরে বাসায় ঢুকতে না ঢুকতেই নিজের মায়ের মুখে এরূপ কথা শুনে তবদা খেল শুভ্রা। বিশ্বাসই করতে পারছে না যে তার মা সত্যি সত্যি তার মৃত্যু কামনা করছে। এতদিন ভাবতো মা রাগের মাথায় ওসব বলে, কিন্তু আজ আজ সে বুঝল মা সত্যি তার মৃত্যু কামনা করে। কারণ কারণ শুভ্রা তার মায়ের ভাগিনাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছিল। এটাই তার দোষ। তার দোষ সে তার রূপ হারিয়েছে। তার দোষ সে ভালো চাকরি করে না। তার দোষ তার ভালো জায়গায় বিয়ে হচ্ছে না। তার কারণে তার মাকে লজ্জিত হতে হয় প্রতিনিয়ত। হাসপাতাল থেকে ফিরে আসার আজ 2 দিন হলো। শুভ্রা 2 দিন ধরে ঘরবন্দি। বাসার কারো সাথে তার দেখা সাক্ষাৎ নেই। সবার যখন খাওয়া দাওয়া হয়ে যায় তখন সে নিজের জন্য কিছু একটা বানিয়ে খেয়ে ফেলে। কারণ সবার খাওয়া শেষে তার জন্য আর কিছুই থাকে না। আর শুভ্র তো বেশিরভাগ সময় অফিসের ডরমিটরিতে কাটায়। এখান থেকে ওর অফিস বেশ দূরে। আপু, শুভ্রার চিন্তার মাঝে ঘরে ঢুকে শুভ্র। কিরে, কখন আসলি? ওসব বাদ দে। এই নে এই শাড়িটা। তাড়াতাড়ি এটা পরে বের হ। আর তোর ছোট ভাইটার উপর একটু বিশ্বাস রাখিস। আমি অন্তত তোর ক্ষতি চাইব না। শুধু চাই তুই যাতে এই নরক থেকে মুক্তি পাস। তুই যাতে এই নরক থেকে মুক্তি পায়। শুভ্রার বুঝতে বাকি রইল না শুভ্র কি বলতে চায়। শুভ্রা বাধ্য মেয়ের মতো শাড়িটা হাতে নিল। প্যাকেট খুলে দেখতে পেল হাতের কাজের খুব সুন্দর সবুজ রঙের সিল্কের শাড়ি। কিন্তু পরক্ষণেই শুভ্রার মনটা খারাপ হয়ে গেল। এই সুন্দর শাড়ি তো তার এই মোটা শরীরে বড্ড বেশি বেমানান। নিজেকে এই শাড়িতে কল্পনা করতেই মুখ কোঁচকে এলো তার। কিন্তু ভাইয়ের কথা রাখতে বাধ্য হয়ে পড়ল। একটু পর মুখ ভার করে এলেন শুভ্রার মা। মুখ বেজার করে বললেন, তোর ভাই কোথা থেকে কোন বস্তিকে তুলে আনছে। পছন্দ করলে তো তোকে বিদায় করলে বাঁচি, কিন্তু ওই বস্তিটাও তোকে পছন্দ করবে বলে মনে হয় না। চল। লিন শুভ্রার মা মুখ বেজার করে বললেন, তোর ভাই কোথা থেকে কোন বস্তিকে তুলে আনছে। পছন্দ করলে তো বিদায় করলে বাঁচি, কিন্তু ওই বস্তিটাও তোকে পছন্দ করবে বলে মনে হয় না। চল। শুভ্রা কিছু না বলেই মাথা নিচু করে তার মায়ের পিছু পিছু গেল। অভ্যাস তো সে এসবে। সামনে বসা মানুষটিকে দেখে অবাক হলো শুভ্র। এটা তো সেদিনের হসপিটালে লোকটা, জাহিদ কবির। ইনি এখানে কি করছে? অবাক হলো সে। এরপর দুই পক্ষের কিছুক্ষণ কথাবার্তা চলল দুই পক্ষের। শেষে জাহিদ নিজে বলল, আঙ্কেল, শুভ্রা যদি রাজি থাকে তাহলে আজকে আমি ওকে বিয়ে করতে চাই। আমার পরিবারে আমার মা ছাড়া আর কেউ নেই। এখন বাকিটা আপনাদের সিদ্ধান্ত। শুভ্রার কোনো অসুবিধে নেই। তুমি চাইলে আজই বিয়ে হবে। গম্ভীর স্বরে বলে উঠলেন শুভ্রার বাবা। এদিকে শুভ্রার মা কিছু বলতে চেয়েও থেমে গেলেন। শুধু মনে মনে বললেন, আল্লাহ তুমি দেখে রেখো। পুরোটা সময় শুভ্রা ছিল নিশ্চুপ। শুভ্র তাড়াহুড়ো করে কোথা থেকে একজন কাজী ধরে আনলো। বোনের বিয়ের কথা শুনে সুবিতাও তাড়াতাড়ি বাসায় চলে আসলো। কোথা থেকে জানি লাল ঘোমটা নিয়ে শুভ্রার মাথায় দেওয়া হলো। অবশেষে 3 কবুলের মাধ্যমে বিয়েটা সম্পন্ন হলো। আর শুভ্রা, সে এখনো ঘোরের মধ্যে। তার 27 বছরের একাকী জীবনের সমাপ্তি ঘটল আজ। শুভ্রার শ্বশুরবাড়িটা শহর থেকে একটু দূরে। ছিমছাম দোতলা বাসা, নিচতলা ভাড়া দেওয়া, আর দোতলায় জাহিদ কবির তার অসুস্থ মাকে নিয়েই থাকেন। শুভ্রারা বাসায় পৌঁছালো রাত 1টা নাগাদ। যদিও নিয়ম হচ্ছে নতুন বউয়ের সাথে তার পরিবারের একজন সদস্য মেয়ের শ্বশুরবাড়িতে যাবে। সেই হিসেবে সুবিতাকে শুভ্রার সাথে পাঠাতে চেয়েছিল সবাই, কিন্তু শুভ্রা নিজেই মুখের ওপর না করে দিয়েছে। এতে শুভ্রার মা বাবা বেশ লজ্জিত হয়েছেন। কিন্তু সভিও তো কম যায় না। জাহিদ আর ওর মাকে দেখে ওরা সবাই ভেবেছে যে গরিব পরিবার। কারণ জাহিদের মায়ের পরনে ছিল সাধারণ তাঁতের শাড়ি, আর জাহিদ পরে এসেছিল সাধারণ অফ হোয়াইট রঙের পুরান পাঞ্জাবি, যা তার শরীরের শ্যামলা রঙের সাথে বেমানান লাগছিল। পাঞ্জাবির পকেটের পাশে একটু ছেঁড়াও ছিল। মেয়ে দেখতে কেউ এরকম ফকিরান্তি সাজিয়ে আসে ভেবে গোপনে কোটি কোটি হেসেছিল সবিতা। আর শুভ্র যখন বলল যে ছেলে ব্যবসা করে, তারা সবাই ভেবেছিল মনে হয় মুদির দোকান আছে। কিন্তু তাদের মাথায় একটাই কথা ছিল, যে ছেলে যদি সুইপার হয়
তবু আজকে শুভ্র তাকে বাসা থেকে বিদায় করবে। ওসব কথা ভেবে সুবিতা মুখের ওপরই বলে দিল, আরে যা যা, তোর এই ফকিন্নি শ্বশুরবাড়িতে আমার যাওয়ার কোনো রুচি নাই। সুব্রতা কিছু বলতে যাবে, তার আগেই জাহিদ তাড়া দিয়ে বলে, সুব্রতা চলুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তারপর গাড়ি ছেড়ে দিল। একদম অনিশ্চিত পথে একাই পা বাড়ালো সুব্রতা। মা, খাবারটা খেয়ে। শাশুড়িটাকে হুঁশ ফিরে শুভ্রার। এখানে এসেছে প্রায় 15 মিনিট। সে বসে আছে ড্রয়িং রুমে। সামনে তাকিয়ে দেখে তার শাশুড়ি খাবারের থালা নিয়ে দাঁড়িয়ে আছে। সৌজন্যতা রক্ষায় সুব্রতা কিছু বলতে যাবে, তার আগেই পেছন থেকে শুনতে পেল পুরুষালী কণ্ঠস্বর। জাহিদ মেয়েকে রাগ দেখিয়ে বলল, তুমি কষ্ট করে খাবার গরম করতে গেলে কেন মা? আমি করতাম, আর খাবার তো খুব বেশি নেই। মা, তুমি এটা নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ো, আমি আমার আর সুব্রতার জন্য কিছু বানিয়ে নিচ্ছি। আরে দাঁড়া তো বাপ, সবসময় শুধু খবরদারি। মেয়েটির যে ক্ষুধা পেয়েছে বুঝিস কিছু? তখন দেখলাম কিছু মুখে তোলেনি। আর কেমন বাপ মা, মেয়েটা যে কিছু খেলো না তা চোখেও দেখল না। শাশুড়ির কথায় লজ্জায় মাথা নাড়ালো শুভ্রা। শুভ্রার শাশুড়ি এবার ওর মাথায় হাত বুলিয়ে বলল, শোনো মা, মন খারাপ করো না, দোষী তারা, তুমি না। অমন বাপ মা আল্লাহ শত্রুকেও না দেই। বলেই সুব্রতার মুখে একনলা ভাত দিয়ে দিল। শাশুড়ির আদর ফেলাতে পারল না শুভ্রা, চুপচাপ পুরো ভাত খেয়ে নিল। জাহিদ মা আর বউয়ের ভালোবাসা দেখে মনে মনে প্রসন্ন হলো। পুরুষ মানুষ এর বেশি কি চাই? গুটি গুটি পায়ে জাহিদের ঘরে ঢুকল শুভ্রা। অতি সাধারণ একটি রুম, পুরনো খাট, একটি পুরনো আলনা, একটি রঙোঠা স্টিলের আলমারি, আর একটি সাধারণ পড়ার টেবিল, যার উপরে একটি ল্যাপটপ রাখা। সব সাধারণের মাঝেও সুব্রতা আলাদা শান্তি খুঁজে পেল। হুট করে দরজায় ছিটকিনে দেওয়ার শব্দে পেছনে ফিরল শুভ্রা। দেখল জাহিদ দাঁড়িয়ে ঘেমে জবুথবু অবস্থা। এতক্ষণ রান্না করল, তারপর মাকে ঘুম পাড়ালো। লোকটাকে দেখে কেন জানি মায়া মায়া কাজ করে। শুভ্রা, আপনার উপর দিয়ে আজ অনেক ধকল গিয়েছে, আপনি যে ফ্রেশ হয়ে নিন আগে, হালকা স্বরে বলল জাহিদ। শুভ্রাও বাধ্য মেয়ের মতো ব্যাগ থেকে কাপড় করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। কি ব্যাপার বাবা, এখনো ঘুমাওনি? এত রাতে বাবাকে জেগে থাকতে দেখে জিজ্ঞেস করলো শুভ্র। আমি অনেক খারাপ বাপ রে শুভ্র। শুভ্রতা আমার প্রথম সন্তান, আমার অনেক শখের ছিল। তোদের সব ভাই বোনদের মধ্যে ওকেই সবচেয়ে বেশি ভালোবাসতাম। কিন্তু মেয়েটা যখন বিপদে পড়ল, আমি ওর হাত ছেড়ে দিলাম। প্রেমিক হারালো, নিজের সৌন্দর্য হারালো, লোকের কটু কথা সব একাই সামলিয়েছে মেয়েটা। মানুষের কটু কথা সহ্য করা যায়, কিন্তু পরিবার থেকে প্রাপ্ত মানসিক অত্যাচার সহ্য করা যায় না। সব জেনে শুনে মেয়েটাকে আমরা মানসিক অত্যাচার করেছি, ফলে সে শেষ পর্যন্ত নিজেকে শেষ করে দিতেও চেয়েছিল। ভেবেছিস কতটা নির্দয় আমরা? আমাদের কাছে মেয়ের জীবনের থেকে বড় ছিল সমাজ। বিপদে পড়ল, আমি ওর হাত ছেড়ে দিলাম। প্রেমিক হারালো, নিজের সৌন্দর্য হারালো, লোকের কটু কথা সব একাই সামলিয়েছে মেয়েটা। মানুষের কটু কথা সহ্য করা যায়, কিন্তু পরিবার থেকে প্রাপ্ত মানসিক অত্যাচার সহ্য করা যায় না। সব জেনে শুনে মেয়েটাকে আমরা মানসিক অত্যাচার করেছি, ফলে সে শেষ পর্যন্ত নিজেকে শেষ করে দিতেও চেয়েছিল। ভেবেছিস কতটা নির্দয় আমরা? আমাদের কাছে মেয়ের জীবনের থেকে বড় ছিল সমাজ। মেয়েটা কত কষ্ট নিয়ে বাড়ি ছেড়েছে, আর আজ খোঁজখবর না নিয়েই অচেনা এক ছেলের হাতে মেয়েটাকে তুলে দিলাম। ভয় হচ্ছে শুভ্র, ছেলেটা ভালো তো? এতক্ষণ বাবার কথা শুনেছিল শুভ্র, নিজে থেকেই বলল, সে চিন্তা করো না বাবা, আমি দেখে শুনে বোনের বিয়ে দিয়েছি। জাহেদ ভাইয়ের কাছে ও ভালো থাকবে, অন্তত এই নরকের মতো অসুখে থাকবে না। আর আমি কাল আমার ফ্রেন্ডের ফ্লাইটে সিট হব। এখানে এতদিন ছিলাম শুধুই আপুর জন্য, আপু নেই এখানে, এখন তাই আর থাকারও প্রয়োজন নেই, বলেই শুভ্র চলে গেল। এদিকে নিজাম সাহেব আবারও নিজের অনুশোচনায় মগ্ন হলেন। ফ্রেশ হয়ে শুভ্রা বের হলে দেখল কাপড় পরিবর্তন করে জাহিদ আগেই শুয়ে পড়েছে। সুব্রতাও অস্বস্তি নিয়ে বিছানায় উঠতে গেলে তার শরীরের ভারে বিছানাটা ক্যারমের করে উঠল। লজ্জায় মাথা নামালো শুভ্রা, কিন্তু পরক্ষণে কপালে পেল আলতো ঠোঁটের স্পর্শ। ভরসার ছিল যা। জাহিদ অভয় দিয়ে ফিসফিসিয়ে বলল, বিছানাটা অনেক পুরনো শুভ্রপরি, নিজেকে নিয়ে এত লো ফিল কখনোই করবে না, বুঝেছ? শুভ্রা সুবোধ বালিকার ন্যায় মাথা নাড়ায়। সে বুঝেছে। ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে শুভ্রার, প্রায় 11টা বেজে গেছে। শাশুড়ি কি না কি বলবে ভেবেই
মুখটা কালো হয়ে গেল শুভ্রার। তাই তো তাড়াহুড়ো করে গোসল করে আয়নার সামনে দাঁড়ালো। আচমকায় তার নজর পড়ল ড্রেসিং টেবিলের সামনে রাখা ছোট্ট চিরকুটে। সেখানে সুন্দর করে লেখা, পরি, আলমারিতে একটি বেগুনি শাড়ি রাখা, বিকেলে ওটা পরে রেডি থাকিয়েন। চিরকুটটা পরে শুভ্রা বারবার বিড়বিড়িয়ে বলল, পরি, পরি। তার মতো অসুন্দর মেয়েকেও যে কেউ পরি বলে ডাকবে, তা তার ভাবনার অতীত। কিন্তু কি মনে করে শুভ্রা আয়নায় নিজেকে দেখল আবার। কই না তো, ওই তো, মুখে বড় বড় ব্রণ, মাথায় পাতলা চুল, দেহটাও বেশ মোটা। কোনো দিক দিয়ে তো তার নিজেকে পরি মনে হচ্ছে না। তবে কি লোকটা তাকে নিয়ে উপহাস করল? ভেবেই চোখ ভরে এলো শুভ্রার। শুভ্রা ঘর থেকে বের হয়ে দেখল তার শাশুড়ি টিভি দেখছে। শুভ্রাকে দেখেই মিষ্টি হেসে বলল, বৌমা, উঠেছ? যাও, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নাও। শুভ্রা ইতস্ত করে জিজ্ঞেস করল, মা, আপনি খেয়েছেন? হ্যাঁ রে মা, আমি তো হার্টের রোগী, সবকিছুই সময় মতো করতে হয়। প্রতিদিন সকালে 7টা বাজতেই নাস্তা করে ফেলি। আবারও মিষ্টি এসে উত্তর দিলেন দিলরুবা কবির। শুভ্রা এবার মাথা নত করে মলিন মুখে বলল, সরি মা, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আমি বুঝিনি। এতটা দেরি কি করে হলো? দিলরুবা কবির এবার বিনতির গালে আলতো করে হাত রেখে বললেন, এত সংকোচ কেন মা? আমাকে নিজের মায়ের মতোই ভাবো। তুমি যদি বিকেল 4টায় ঘুম থেকে ওঠো, তবুও তোমাকে আমি কিচ্ছু বলবো না। জানো তো, একদম মৃত্যুর মুখ থেকে আমি ফিরে এসেছি। আল্লাহর রহমতে আমি আজ তোমার সামনে দাঁড়িয়ে। মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি তো, তাই এই জীবন নিয়ে আমার আর কোনো অভিযোগ নেই। এই যে আজ তুমি দেরিতে ঘুম থেকে উঠলে, এটা নিয়ে যদি আমি তোমাকে খোঁচা মারি, তখন তুমি মন খারাপ করবে। তখন কি হবে জানো? আল্লাহর কাছে আমাকে এর জন্য জবাব দিতে হবে। কি লাভ বলো? এজন্য আমি সবসময় চেষ্টা করি আমার দ্বারা যাতে কেউ কষ্ট না পায়। জীবন একটাই মা, তুমিও চেষ্টা করবে যাতে তোমার দ্বারা কেউ কষ্ট না পায়। কিন্তু তাই বলে আবার অন্যায় মেনে নিবে না। কেউ অন্যায় করলে তার প্রতিবাদ অবশ্যই করবে। তাতে যে দোষী কষ্ট পায়, তবু তার ধার ধারবে না। বুঝেছ পরিমা? শাশুড়ির কথায় প্রসন্ন হাসল শুভ্রা। আবার অবাকও হলো, শাশুড়িও তাকে পরি ডাকছে। যাই হোক, এতদিন ভাগ্যকে দোষ দিয়েছে, কিন্তু আজ বুঝেছে সৃষ্টিকর্তা তাকে জীবনের সেরা উপহারটাই দিয়েছে। এরকম শাশুড়ি কজনের কপালে জোটে? কিরে শুভ্র, তোর বোনকে কোন ছোট লোকের সাথে বিয়ে দিয়েছিস? আজকে বিয়ের দ্বিতীয় দিন হিসেবে আজকে আমাদের আত্মীয় স্বজন সবাই দাওয়াত দেওয়ার কথা। বুঝলাম হুট করে বিয়ে, কদিন পর অনুষ্ঠান করবে, কিন্তু তাই বলে আমাদের সাথে একটা বারও আলোচনা করবে না নাকি? আমাদের আত্মীয়দের দাওয়াতও দিতে হবে নাকি? তুই এক্ষুনি ওই ছেলেকে ফোন দে। মায়ের কথায় বিরক্ত হলো শুভ্র। বিরক্তি নিয়ে বলল, জাহিদ ভাই ওসব দাওয়াত টাওয়াত করবে না। একটু আগেই তো বললে তোমার মেয়ের জামাই ছোট লোক। তোমাদের মাথার বোঝাটা যে নেমেছে, এটা নিয়ে শুক্রিয়া করো। তোমাদের মন চাইলে নিজে যে মেয়েকে দেখে আসো। আর আমি কালকে পুরোপুরি এই বাসা থেকে শিফট করছি। এতদিন আপুর জন্য আসতাম, আর এমনিতেও পরের মাসে আমাকে সিলেটে ট্রান্সফার করে দিবে। বলেই শুভ্র আবার নাস্তা খাওয়ায় মন দিল। জামাল সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করল, তুই চলে যাবি? একবারও বললি না? প্রয়োজন বোধ করিনি। শুভ্রর সহযোত্তর সানা মির্জা ক্ষিপ্ত হয় প্রশ্ন ছুড়ল, প্রয়োজন বোধ করিস না মানেটা কি? আমরা তোর বাবা মা শুভ্র, জন্ম দিয়েছি তোকে। তোমরা কেমন বাবা মা জানা আছে আমার। যেই বাবা মা নিজের মেয়ের বিপদের সময় তাকে খোঁটা দেয়, তার মৃত্যু কামনা করে, তারা যে ভবিষ্যতে আমি বিপদে পড়লে আমার মৃত্যু কামনা করবে না, তার কি নিশ্চয়তা? তাই তোমাদের থেকে যত দূরে থাকব তত ভালো থাকব, বলে শুভ্র নিজের ঘরে চলে গেল। এদিকে সানা মির্জা ছেলের কথা শুনে নিজের ভাষা হারালেন। ছলছল চোখে স্বামীকে জিজ্ঞেস করলেন, আমরা কি বাবা মা হিসেবে এতটাই খারাপ জামাল? হয়তোবা, ভাবলেশীনভাবে উত্তর দিলেন জামাল সাহেব। জাহিদের দেওয়া শাড়ি পরে বসে আছে শুভ্রা। একটু পরে জাহিদ এলো, তাড়া দিল শুভ্রাকে। শুভ্রাও শাশুড়িকে বলে বের হলো। জাহিদ বাসার সামনে থেকে অটো নিল। অটোতে ওঠার আগে শুভ্রাকে জিজ্ঞেস করলো, অটোতে চড়তে কোনো সমস্যা আছে তোমার? যদি থাকে বলো, আমি গাড়ি বের করছি। আসলে গাড়িতে চলাচল আমার খুব একটা ভালো লাগে না। শুভ্রা হালকা হেসে বলল, আমি মধ্যবিত্ত ঘরের মেয়ে জাহিদ, রিক্সা অটো এসময় আমি ছোট থেকে অভ্যস্ত। জাহিদ শুভ্রাকে নিয়ে একটা ফার্নিচারের শোরুমে গেল। তারপর শুভ্রাকে বলল, এতদিন ব্যাচেলর ছিলাম, তাই ঘরে সব পুরনো জিনিস রেখে দিয়েছিলাম, কিন্তু এখন
নতুন বউ এসেছে, তাই নতুন বউ নিজের পছন্দ অনুযায়ী যা যা নিতে চাবে আজ নিবে। চলো। জাহিদের কথায় শুভ্রা অবাক হলো। তারপর জাহিদের পিছু পিছু চলল। জিনিসপত্র ঘুরে ঘুরে দেখতে দেখতে শুভ্রার চোখ কপালে। এত দাম! জাহিদের উপর নির্ঘাত চাপ পড়বে। শুভ্রার চুপচাপ আছে দেখে জাহিদ এবার নিজেই জিজ্ঞেস করল, কি ব্যাপার, কিছু পছন্দ হচ্ছে না? অন্য শোরুমে যাবে? শুভ্রা অপ্রস্তুত হয়ে বলল, আমি বলছিলাম যে এসব কেনার দরকার নেই, যা আছে ওটা দিয়ে আমার হয়ে যাবে। জাহিদ অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? এখানে দাম অনেক ফার্নিচারের, এত টাকা নষ্ট করার তো দরকার নেই। জাহিদ হালকা হেসে উত্তর দিল, এসব তোমাকে ভাবতে হবে না পরি, এটা তোমার স্বামীর শোরুম। দেখো, কবিরস ফার্নিচার, যা মন চায় কেন। জাহিদের কথায় তবদা খেল শুভ্রা। জাহিদের শোরুম মানে? শুভ্রা তো ভেবেছিল এভাবে হাবার মতো তাকিয়ে না থেকে যাও ফার্নিচার পছন্দ করো। শুভ্রাও জাহিদের কথা মতো ফার্নিচার পছন্দ করল। কবির্স ফার্নিচারে যে আরও 3টি শোরুম আছে শুভ্রা জানে তা। এদের ফার্নিচারের বেশ সুখ্যাতি আছে। এছাড়াও শহরে এদের কাপড়ের শোরুমও আছে। কিন্তু এসবের মালিক যে জাহিদ, তার স্বপ্নেও কল্পনা করেনি শুভ্রা। শুভ্রা ভেবে পায় না জাহিদের মতো বড়লোক বেটা এমনি সাধারণভাবে ঘুরে কেন, আর ওর মতো একটা ভুটকিকে বিয়ে করলো কেন। সকাল থেকেই শুভ্রার দৌড়াদৌড়ি শেষ নেই। চরম উৎসাহের সাথে সে সব ঘরে ফার্নিচার সেট করছে। যদিও জাহিদ ওকে নিয়ে গিয়েছিল ওদের নিজেদের ঘরের জন্য ফার্নিচার কিনতে, কিন্তু শুভ্রার কথা ওর শাশুড়ির ঘরের জন্য নিবে। কিন্তু নিতে নিতে সে সব ঘরের জন্য নিয়েছে। জাহিদও মানা করেনি। এত টাকা পয়সা কার জন্য? তার মা আর স্ত্রীর জন্যই তো। শুভ্রার দৌড়াদৌড়ি দেখে দিলরুবা কবিরও হাসছেন। যদিও সে চায়নি তার ঘরের পুরনো ফার্নিচার সরাতে, কারণ জীবনটা আর কদিনেরই বা। কিন্তু পরবর্তীতে শুভ্রার মুখের হাসি দেখে সে সিদ্ধান্ত বদলেছেন। মেয়েটা কত শখ করে কিনেছে, এখন যদি সে মানা করে তাহলে তো মেয়েটা কষ্ট পাবে। দিলরুবা আর জাহিদ সোফায় বসে শুভ্রার দৌড়াদৌড়ি দেখছে। মেয়েটা সেই সকালে উঠেই শাশুড়ির জন্য নাস্তা বানিয়েছে, তারপর দিলরুবার সাথে বাগানের কাজে সাহায্য করেছে, এখন আবার এই কাজ করছে। কিন্তু চোখে মুখে ক্লান্তির রেশমাত্র নেই। শুভ্রা সবার আগে হাত দিয়েছে ওর শাশুড়ির ঘরে। কোথায় কি বসবে সব যেন নিজের মনের মতো করে সাজাচ্ছে। কালকে শোরুমে যেও সবচেয়ে সুন্দর বিছানাটা নিয়েছে দিলরুবার জন্যই। শুভ্রার রূপাচরণে বেশ প্রসন্ন হয়েছে জাহিদ। এমনই একজন জীবন সঙ্গী তো সে মনে মনে কল্পনা করেছিল, যে তার মাকে নিজের মায়ের মতোই ভালোবাসবে। রাতে শুভ্রা ব্যালকনিতে বসেছিল। তার দৃষ্টি ছিল ওই দূর আকাশের পানে। বড় চাঁদ উঠেছে আজ, মনে হয় ভরা পূর্ণিমা। শুভ্রার এখনো বিশ্বাস করতে পারছে না যে সৃষ্টিকর্তা তার কপালে এত ভালো একটা শ্বশুরবাড়ি দিয়েছে। যে শুভ্রা এতদিন মানুষের তুচ্ছ তাচ্ছিল, কটু কথার শিকার হয়েছে, এমনকি তার আপন মাও তার মৃত্যু কামনা করেছে, সেই শুভ্রাকে তার স্বামী শাশুড়ি মাথায় তুলে ভালোবাসার চাদরে মুড়িয়ে রেখেছে। শুভ্রা নিজের ভাগ্যকে এখনো বিশ্বাস করতে মন চায় না। শুভ্রার চিন্তার মাঝে জাহিদ 2 হাতে 2টি মগ নিয়ে বারান্দায় এলো। তারপর হালকা হেসে বলল, একটু আগে এসেছিলাম, দেখলাম বারান্দায় তুমি। তখনই মনে হলো আজ রাতের যে সুন্দর আবহাওয়া, ছোটখাটো একটা কফি ডেটের আয়োজন করলে কিন্তু মন্দ হয় না। বলেই নিজের হাতের একটি কফির মগ শুভ্রার হাতে দিল। শুভ্রাও হালকা হেসে কফির মগটা নিল। কয়েক মিনিট দুজনে নীরবতা পালন করলো। এরপর জাহিদ নিজে বলতে শুরু করলো, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা পেশায় ব্যবসায়ী ছিলেন। নিজের সব ভাই বোনদের দায়িত্ব সে একা হাতেই পালন করেছেন, যার ফলে তার বিয়ে হয় দেরিতে। বিয়ের প্রথম 2 বছর বাচ্চা না হয় অনেক চিকিৎসার পর আমার জন্ম হয় বাবা মায়ের বিয়ের 4র্থ বছরে। আমার জন্মে আমার ফুপু চাচারা তেমন একটা খুশি ছিলেন না। বাবার উত্তরাধিকার এলো বলে একমাত্র সন্তান হওয়ায় আমি অনেক বিলাসিতার মাঝে বড় হয়েছি। একটা স্বপ্নের মতো জীবন ছিল আমার। পড়াশোনা শেষ করে যখন দেশে আসলাম, প্রস্তুতি নিচ্ছিলাম বাবার ব্যবসায় যোগ দেওয়ার। কিন্তু হুট করে খবর এলো বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তার মৃত্যু বাবাকে নিয়ে দৌড়াদৌড়ির মাঝে খবর এলো তাদের কোম্পানি, জমিজমা সব চাচারা দখল করে ফেলেছে। এরপর আম্মা আর আমি মামলা করলেও জিততে পারিনি, কারণ ওদের হাতে টাকা ছিল, আমাদের হাতে তখন ফাঁকা। মাত্র 1 কাপড়ে সেদিন আমরা আমাদের বাসা ছেড়েছিলাম।
এরপর বুঝতে পারি যে বাবার মৃত্যু ন্যাচারাল ছিল না, তাকে ফুপু চাচারাই হত্যা করেছে। কিন্তু আমার কাছে প্রমাণ ছিল না। এদিকে মাও এত কিছু সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে বসে। সেদিন আমার কোনো আত্মীয়কে আমার পাশে পায়নি। 100 টাকার জন্য যার তার কাছে হাত পেতেছি, কিন্তু সাহায্য পাইনি। তারপর থেকে আত্মীয় স্বজনের প্রতি রুচি উঠে গেছে। মাকে নিয়ে আমার জীবন, আর এখন সে জীবনে নতুন করে যোগ হয়েছে তুমি। আশা করি তুমি বুঝেছো তুমি আমার কতটা আপন, কতটা ভালোবাসার। জাহিদের শেষ লাইনে লজ্জা পেল শুভ্রা। লজ্জায় মাথা নিচু করল। তার মতো অসুন্দর মেয়েকেও কেউ ভালোবাসবে তা তার কল্পনার বাহিরে ছিল। শুভ্রার ভাবনার মাঝে জাহিদ ওকে কোলে তুলে নেয়। শুভ্রা ভয়ে বলে বসে, এই কি করছেনটা কি? পড়ে যাবেন তো। জাহিদও হেসে উত্তর দেয়, এতটা দুর্বল নামি ম্যাডাম, আপাতত বউটাকে আদর দিতে মন চাচ্ছে। শুভ্রার 3 মামি 4 খালা, অন্যদিকে ওর 2 চাচি, 3 ফুপি আর তার মাকে সাথে নিয়ে কাউকে কিছু না বলেই হুট করেই শুভ্রার শ্বশুরবাড়ি হাজির হয়েছে। অবশ্য তাদের উদ্দেশ্য ছিল শুভ্রাকে তার শ্বশুরবাড়ির লোকের কাছে অপ্রস্তুত করা। কেননা একসময় শুভ্রা যখন সমাজের প্রচলিত মানদণ্ড অনুযায়ী সুন্দরী ছিল, তখন তার মামা চাচা ফুপুর পরিবার রীতিমতো শুভ্রাকে নিয়ে টানাটানি করত, যাতে শুভ্রা তাদের ঘরের বউ হয়। এমনকি শুভ্রার প্রতিটা ছেলে কাজিন শুভ্রার জন্য পাগল ছিল। কিন্তু শুভ্রা যখন তার প্রেমিকের জন্য তাদেরকে ফিরিয়ে দিল, সবাই মনে মনে ক্ষুণ্ণ হলো। এরপর যখন শুভ্রা তার শারীরিক সৌন্দর্য আর প্রেমিক দুটোকেই হারালো, তার এই আত্মীয়গুলো তার সবচেয়ে বেশি বদনাম করে বেরিয়েছে। তাকে উঠতে বসতে অপমান করেছে। আজও যে এখানে তাকে ছোট করতে এসেছে তা শুভ্রার জানা, কিন্তু শাশুড়ির সামনে কিছু বলতে পারছে না সে। এদিকে শুভ্রার মামি খালা ফুপিরা তো অপমান করতে এসে নিজেরাই অবাক হয়ে গেছে। এমনকি শুভ্রার মাও অবাক হয়েছে, কারণ তারা ভেবেছিল শুভ্রার শ্বশুরবাড়ির শহর থেকে যেহেতু দূরে, তাই টিন শেড পুরনো আমলের ভাঙা বাড়ি হবে হয়তো। কিন্তু এখানে আসে যখন দেখল ছিমছাম সুন্দর দোতলা একটা বাসা, তাদের বিশ্বাসই হয়নি। এরপর যখন বাসার ভেতরে ঢুকে দেখল দামি দামি ফার্নিচার, সবার দ্বিতীয় বারের মতো টনক নড়ল। এ কি করে সম্ভব? তারা তো ভেবেছিল শুভ্রার কোনো ফকিন্নির সাথে বিয়ে হয়েছে, কিন্তু এটা তো বড়লোক। শুভ্রার মতো অসুন্দর মেয়েকে কেন বিয়ে করলো? নির্ঘাত কোনো সমস্যা আছে ছেলের। তাদের চিন্তার মাঝেই বাসায় খাবারের প্যাকেট নিয়ে আসলো জাহিদ। সে নিজেও বিরক্ত। এভাবে না বলে কেউ কারো বাসায় যায় নাকি? কিরকম অসভ্য। তবুও ফর্মালিটি দেখাতে সবার সাথে কৌশলাদি বিনিময় করল। শুভ্রাও তাদের সাথে পরিচয় করিয়ে দিল। তারপর জাহিদ শুভ্রাকে বলল সবাইকে খাবার দিতে। তখনই শুভ্রার ছোট খালা বলে বসল, তুমি এত কষ্ট করে বাহির থেকে খাবার আনলে কেন বাবা? শুভ্রাই তো ভালো রান্না পারে, ওকে বললেই পারতে। আর আমরা সাধারণত বাহিরের খাবার খাই না, বুঝই তো, স্বাস্থ্য সচেতন আমরা। জাহিদ ফিসলে হেসে বলল, আপনারা আসবেন তা আগে জানলে অবশ্যই হোমমেড খাবারের ব্যবস্থা করতাম আন্টি। কিন্তু এই অল্প সময়ে আমি আমার স্ত্রীর উপর চাপ দিতে চাই না রান্নার। একটু অ্যাডজাস্ট করে নিন। আর এটা 5 স্টার হোটেলের খাবার, আশা করি আপনাদের সমস্যা হবে না। জাহিদের উত্তর শুনে ছোট খালা মেকি হাসল, কিন্তু উনি থামতেই বড় ফুপি জিজ্ঞেস করল, এটাই কি তোমার প্রথম বিয়ে? তো কি করো তুমি? আবারও অপ্রস্তুত হলো জাহিদ। এদিকে শুভ্রারও লজ্জায় মাথা কাটা যাচ্ছে। নিজের মায়ের প্রতি তার আজ ঘৃণা লাগছে। সব জেনে শুনেও তার মা তার শ্বশুরবাড়িতে কেন এদের নিয়ে আসলো? মা কি জানে না যে এরা তার সংসারে অশান্তি করতে এসেছে? এতদিনেও কেন বিয়ে হচ্ছে না এটা নিয়ে চিল্লাচিল্লি করত। আর এখন বিয়ে হয়েছে, মেয়ে সুখে আছে সেটাও সহ্য হচ্ছে না। ভাবি, ননদ, বোন সবাইকে নিয়ে এসেছে মেয়ের সংসারে ঝামেলা বাঁধাতে। জাহিদ আবারও সাবলীলভাবে উত্তর দিল, ব্যবসা করি, আর এটাই আমার প্রথম বিয়ে। এদিকে শুভ্রার বড় মামি হুট করে জিজ্ঞেস করলো, বাবা তোমার বয়স কত? জাহিদ এহেন প্রশ্নে বিব্রত হলে উত্তর দিল, 42 মামি। ও মা, এত বয়স? তাহলে বিয়ে করনি কেন এতদিন? এতদিনে তো তোমার 3-4টা বাচ্চা থাকার কথা। আমাদের শুভ্রার যে অবস্থা, মনে হয় না একটা বাচ্চাও পয়দা করার ক্ষমতা আছে ওর। আর ওর তো আবার প্রেমিকও ছিল, আল্লাহ জানে কয়টা গর্ভপাত ঘটিয়েছে। মামির মুখে এত নোংরা কথা শুনে শুভ্রার চোখে পানি চলে এলো। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জাহিদ তার সামনে রাখা পানির জগের পানি ছুঁড়ে মারল শুভ্রার মামির মুখে। তারপর হিসিয়ে বলে উঠল, বের হ আমার বাসা থেকে, অসভ্য মহিলা। আরেকবার যদি আমার বাসার আশেপাশে তোদের একটাকেও দেখি,
তাহলে ঠ্যাং ভেঙে হাসপাতালে পাঠাবো সব কটাকে। শুভ্রার মা উঠে রাগ দেখিয়ে বলল, এসব কোন ধরনের অসভ্যতা জাহিদ? আমরা তোমার বড়। জাহিদও তাচ্ছিল হেসে বলল, রাগ তোর বড়গিরি। তোর মেয়ের চরিত্র নিয়ে যখন এত নোংরা কথা বলতেছিল তখন কইছিলি তুই? তোর মতো শয়তান মহিলা আমি আমার এই লাইফেও দেখিনি। যা ভাগ এখান থেকে। নিজের মেয়ের সংসার নিজেই ভাঙতে আসিস। আজকে আমার জায়গায় অন্য কেউ থাকলে তোর মেয়েকে এক্ষুনি ধাক্কা মেরে বের করে দিত। এই পরিকল্পনা নিয়ে তো আইছিলি তোরা, না? শালা শয়তানের জাত। জাহিদের কথা শুনে মাথা নিচু করল শুভ্রার মা। মেয়ে জামাইয়ের কাছে এভাবে অপমানিত হবেন সে কল্পনাও করেনি। আর কেউ থাকলো না সেখানে। সবাই গজর গজর করতে করতে চলে গেল। জাহিদও নিজের রুমে চলে গেল। এদিকে শুভ্রা একাই ড্রয়িং রুমে বসে রইল। শাশুড়ির স্বামীর সামনে খুব লজ্জা পেয়েছে আজ। আর মামির ওসব কথা কি জাহিদ বিশ্বাস করেছে? জাহিদের মতো নরম মানুষ যে রেগে গেলে এতটা ভয়ঙ্কর হয়ে যায় আজ তা দেখল শুভ্রা। শুভ্রার চিন্তার মাঝে ওর শাশুড়ি ওর কাঁধে হাত রেখে বলল, মনে কষ্ট নিও না মা, ওগুলো শয়তান মানুষ। আল্লাহ পরকালে ওদের শাস্তি দিবেন। ওদের কথায় ভুলেও কান দিবে না। শাশুড়ির ব্যবহারে স্তব্ধ শুভ্রা। এ কেমন শাশুড়ি? ওনার জায়গায় অন্য কেউ হলে শুভ্রাকে এতক্ষণে কত কটু কথা শোনাতো। ছেলেকে ফুসলাতো তাকে ডিভোর্স দিতে। কিন্তু তার শাশুড়ি পুরোই উল্টো। বিছানায় হেলান দিয়ে চোখ বুজে আছে জাহিদ। এর মাঝে শুভ্রা তার পাশে এসে দাঁড়ালো। নত মাথায় ভেজা গলায় বলল, বিশ্বাস করুন জাহিদ, আমার প্রাক্তন আজ পর্যন্ত আমার হাতটাও ধরেনি। বিশ্বাস কথা শেষ না হতেই জাহিদ শুভ্রাকে বুকে টেনে নিল। তারপর কানে কানে বলল, আমি জানি আমার শুভ্রপরী নিষ্পাপ পবিত্র। আমি তো শুধু রেগে আছি তোমার ওই অসভ্য মামির গালে 2-3টা থাপ্পড় দিলাম না কেন। জাহিদের কথা শুনে হেসে দিল শুভ্রা। জাহিদও হেসে স্ত্রীকে বুকে আরেকটু চেপে নিল। শুভ্রার জোড়াজড়িতে অবশেষে জাহিদ শুভ্রাকে নিয়ে গাইনি চিকিৎসকের কাছে এসেছে। যদিও জাহিদ বারবার শুভ্রাকে বলেছিল যে তার কাছে তার মার শুভ্রায় যথেষ্ট। আল্লাহ যদি কোনোদিন তার সন্তান দান করেন তবে আলহামদুলিল্লাহ, আর যদি সন্তান না হয় তবু এটা নিয়ে সে অসন্তুষ্ট হবে না। কিন্তু শুভ্রা নাছোড়বান্দা। সেদিন মামির বলা কথা সে ভুলতে পারছে না। তাই সে ডাক্তারের কাছে এসেছে। ডাক্তার শুভ্রাকে কিছু টেস্ট দিয়েছিল। রিপোর্ট দেখে ডাক্তার বলল, শুভ্রার থাইরয়েডের সমস্যা রয়েছে। আর টিউমার অপারেশনের সময় তার ভুল ট্রিটমেন্ট করা হয়েছিল, যার কারণে তার দেহে হরমোনাল ইমব্যালেন্স সৃষ্টি হয়েছে। এর কারণে তার মুখে ব্রণ ও মেদ বেড়েছে। এ অবস্থায় বাচ্চা নেওয়া পসিবল না, কিন্তু অসম্ভবও কিছু না। তুমি চেষ্টা করলে অবশ্যই মা হতে পারবে, কিন্তু তার জন্য অনেক শ্রম দিতে হবে। এই অতিরিক্ত মেদ কমাতে হবে। সেদিন ডাক্তারের চেম্বার থেকে ফিরে শুভ্রা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো যে সে নিজেকে পরিবর্তন করবে। আর এখন থেকে টাকার ইস্যু নেই। জাহিদের যথেষ্ট টাকা। বইয়ের ট্রিটমেন্টে না হয় একটু বেশি খরচ করলো। কিছুদিনের মাঝেই শুভ্রা জিমে জয়েন করলো, জগিং ক্লাবে জয়েন করলো, স্কিন ডক্টরের শরণাপন্ন হলো। হাতে 1 বছর সময় নিয়ে শুরু করলো নিজেকে পরিবর্তনের। 1টা বছর চোখের পলকে চলে গেল। শুভ্রার মাঝেও ব্যাপক পরিবর্তন। পুরনো রূপ ফিরে পেয়েছে সে। যদিও এর জন্য জাহিদের বিপুল পরিমাণ অর্থ খরচ হয়েছে। শুভ্রা আজ খুশি, প্রচণ্ড পরিমাণে খুশি। গত 1টা বছর আল্লাহর কাছে অনেকবার যা ভিক্ষা চেয়েছে, আজ আল্লাহ তাকে তা দান করেছে। হাতে প্রেগনেন্সির কিটটা যতবার দেখছে ততবার তার চোখে পানি আছে। কিরে শুভি, কাঁদছিস কেন? সুবিতা কাঁদতে কাঁদতে বলল, মা, অয়ন এঙ্গেজমেন্টটা ভেঙে দিয়েছে। ওখানে সিটিজেনশিপ পাওয়ার জন্য সে ওই দেশের স্থানীয় এক মেয়েকে বিয়ে করে নিয়েছে। সুবিতার কথা শুনে সানা মির্জার পায়ের তলার মাটি সরে গেল। এই মেয়েকে নিয়ে সে কত গর্ব করত। হবু জামাইকে নিয়ে তো তার গর্বের শেষ নেই। কিন্তু এখন তার ভাবিরা, বোনেরা, ননদ ননাসরা যদি এটা জানতে পারে তাহলে কি হবে? রাগের মাথায় সে সুবিতাকে থাপ্পড় বসিয়ে দিল। তারপর হেসে হেসে বলল, অসভ্য মেয়ে, এত রূপ থেকে কি লাভ হইল তোর? আটকা রাখতে তো পারলি না। দেখ শুভ্রাকে, না আছে রূপ, না আছে গুণ, তবুও সে কবির ফার্নিচারের মালিককে বিয়ে করে এখন রাজরানী হয়ে আছে। আর তুই? পুরা পাড়া জানে তুই এঙ্গেজড। এখন বিয়েটা ভাঙলে আমরা কি করে মুখ দেখাবো? তুই জন্মের পর মরলি না কেন, অলক্ষী মেয়ে কোথাকার? তোর চেয়ে শুভ্রাই ভালো আছে। মায়ের কথায় স্তব্ধ হয়ে গেল সুবিতা। আর একটা কথা না বলে সে চুপচাপ নিজের ঘরে চলে গেল।
পেছনে ছানা মির্জা অনবরত যাতা বলে গালি দিয়ে যাচ্ছে। রুমে ঢুকে সুবিতা কান্নায় ভেঙে পড়ল। অয়নের বিশ্বাসঘাতকতায় যতটা না আঘাত পেয়েছে, তার চেয়ে বেশি আঘাত পেয়েছে নিজের মায়ের ব্যবহারে। হুট করে তার মনে পড়ে গেল, সেও তো শুভ্রার সাথে একই আচরণ করেছিল। তার বোন তার জন্য কত কিনা করেছে, আর সে কিভাবে বোনের খারাপ সময়ে তাকে তুচ্ছল তাচ্ছিল্য করত। আর আজ সেও তার বোনের জায়গায় দাঁড়িয়ে, তার ভাইটাও তাকে ঘৃণা করে। পরিবারের কারোর সাথে যোগাযোগ নেই তার। আর শুভ্রা, সেও নিজে থেকে সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। যখন সবাই জেনেছিল যে শুভ্রার স্বামী ধনী মানুষ, আবার বেহারের মতো সবাই ছুটে গিয়েছিল। কিন্তু শুভ্রা সবাইকে গেট থেকেই বিদায় জানায়। এমনকি মা ফোন দিলেও সে রিসিভ করে না। কয়েক মাস চেষ্টা করার পর মাও চেষ্টা করা বাদ দিয়ে দেয়। এভাবে একটা বছর কেটে যায় শুভ্রার সবার সাথে সম্পর্ক ছিন্ন করার। সবকিছু মনে করে আবার কেঁদে দেয় সুভিতা। আজ সে অনুতপ্ত। বারবার আননোন নাম্বার থেকে ফোন আসায় বিরক্ত হয় শুভ্রা। জাহিদ একটু আগেই এসেছে। শুভ্রার প্রেগনেন্সির নিউজে রীতিমতো সে খুশিতে লাফালাফি শুরু করেছিল। এখন অবশ্য নামাজে দাঁড়িয়েছে আল্লাহর কাছে শুকরিয়া জানাতে। এদিকে বিরক্ত হয়ে শুভ্রা অবশেষে ফোন রিসিভ করল। হ্যালো বলতেই ওপাশ থেকে কান্নার আওয়াজ শুনে শুভ্রার বুঝতে বাকি রইল না কে। সুবিতা কান্না করতে করতে বলল, আপু, তোর বাসায় 2টা দিন থাকতে দিবি? আমি হোস্টেলে সিট পেলেই চলে যাব। শুভ্রা কিছু আর জানার প্রয়োজন বোধ না করেই তাচ্ছিল্য হেসে বলল, তোর সাথে কি হয়েছে জানি না, জানার প্রয়োজন বোধও করি না। আর আমার বাসায় তোকে রাখতে পারবো না। পরে দেখা যাবে, আমার সংসার ভাঙতে উঠে পড়ে লাগবি, বলেই কেটে দিল ফোন। অন্যদিকে সুবিতা এখনো হতবাক। এটা কি সেই শুভ্রা আপু যে তাকে আগে এত ভালোবাসতো? বারান্দায় দাঁড়িয়ে আছে জাহিদ। একটু আগে শুভ্রাকে ঘুম পাড়িয়ে এসেছে। মেয়েটা আজ অনেক খুশি। জাহিদও যে কম খুশি তা নয়, উল্টো শুভ্রার চেয়ে 1000 গুণ বেশি খুশি জাহিদ। আজ সে পরিপূর্ণ হলো। একজন পুরুষ আর চায় কি? আজ সে সুখী। আর তার জীবনের সকল মূলভিত্তি তার মার, তার স্ত্রী। আর এখন আরেক নতুন সদস্যের আগমন ঘটতে যাচ্ছে। বারান্দা থেকে শুভ্রার মিষ্টি ঘুমন্ত মুখটা চোখে পড়ে জাহিদের। মেয়েটা কিনা পরিশ্রমটাই করলো এই একটা বছর, শুধুমাত্র মা ডাক শোনার জন্য। বোনাস হিসেবে নিজের আগের রূপটাও ফেরত পেয়েছে। সমাজের নিয়ম অনুসারে শুভ্রা আবারও রূপবতীর লিস্টে নিজের নাম লিখিয়েছে। কিন্তু জাহিদের তাতে যায় আসে না। সে তো শুভ্রার আত্মাটাকেই ভালোবেসেছিল, শুভ্রার এই সাদা চামড়ার রূপকে নয়। জাহিদের মনে পড়ে যায় শুভ্রার সাথে তার দেখা হওয়ার ঘটনা। জাহিদের বাবার মৃত্যুর পর জাহিদের মা হার্ট অ্যাটাক করে। অসুস্থ মাকে হসপিটালে ভর্তি করায়, কিন্তু হাতে তার 1 টাকাও ছিল না। চাচারা সবাই তাদের সব দখল করে নিয়েছিল। তাদের মাথার উপরে ছাদটাও ছিল না। জাহিদের শেষ ভরসা ছিল তার অ্যাকাউন্টের 1 লাখ টাকা। কিন্তু সেটা নিয়ে হসপিটালে যাওয়ার সময় পকেটমার তার মানিব্যাগ নিয়ে যায়। জাহিদ যখন টের পায়, তখন আর কিছু করার ছিল না। সেদিন নিজেকে ভয়ঙ্করভাবে অসহায় মনে হচ্ছিল জাহিদের। পরিবেশ পরিস্থিতি না বুঝেই সে রাস্তায় বসে হাউমাউ করে কেঁদে ফেলে। কিন্তু হুট করেই কেউ একজন তার সামনে এসে দাঁড়ায়। কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে, সে কাঁদছে কেন? জাহিদের তখন মাথা ঠিক ছিল না। সামনে গিয়ে আছে না দেখেই কাঁদতে কাঁদতে সব খুলে বলে। একটু পর সামনে দাঁড়ানো ব্যক্তিটা ওর সামনে কিছু টাকা, একজোড়া সোনার কানের দুল আর একটা সোনার হাতের রিং এগিয়ে দেয়। অবাক নয়নের সামনে তাকাতেই জাহিদ দেখে তার সামনে পরীর মতো একটা মেয়ে দাঁড়িয়ে। জাহিদকে চুপ করে থাকতে দেখে মেয়েটি নিজে থেকে বলা শুরু করে, ভাইয়া, এখানে 20,000 টাকা আছে। আমার কোচিংয়ে ভর্তি ফি এটা, আর এই দুলজোড়া আর রিং, এগুলো বিক্রি করে আন্টি ট্রিটমেন্ট করান, বলে মেয়েটি জাহিদকে কিছু বলতে না দিয়েই জাহিদের হাতে জিনিসগুলো দিয়ে আবার চলে যায়। আর জাহিদ হতভম্ব হয়ে বসে থাকে। পরবর্তীতে ওই টাকা আর সোনার জিনিসগুলো দিয়ে মায়ের ট্রিটমেন্ট করে। অতীতের কথা মনে করে ফিসলে হাসল জাহিদ। ঘরে সে শুভ্রার কপালে আলতো করে চুমু এঁকে ওকে জড়িয়ে ধরে নিজেও ঘুমিয়ে পড়ল। শুভ্রার প্রাক্তন সজলের আজ ডিভোর্স হলো। মূলত পরকীয়া করতে যেয়ে সে তার স্ত্রীর কাছে ধরা খেয়েছে। সজলের স্ত্রী বড়লোক ঘরের মেয়ে হলেও মেয়েটা সজলকে অনেক ভালোবাসত। কিন্তু তার সিজারের ফলে ওজন বেড়ে যায়। আগের মতো আর অ্যাক্টিভ থাকতে পারে না। বাচ্চার যত্ন নিতে যেয়ে সে নিজের যত্ন নিত না। ফলে সাময়িকভাবে তার চেহারা একটু মলিন হয়ে পড়ে। কিন্তু এরই মাঝে সজল তার কলিগের প্রতি দুর্বল হয়ে যায়।
যদিও সে চেয়েছিল বাসায় বউ আর বাহিরে গার্লফ্রেন্ড দুটোই সে ম্যানেজ করতে পারবে, কিন্তু একদিন সজল স্ত্রীর কাছে ধরা খায়, যার পরিণতি এখন ডিভোর্স। আর ক্ষমতা কাজে লাগিয়ে সজলের শ্বশুর সজলের চাকরি খেয়ে ফেলে। এই তো চলছে এভাবেই তার জীবন। সুবিধা বাসা ছেড়ে এখন ম্যাচে উঠেছে, কয়েকটা টিউশনি জোগাড় করেছে। তার বাবাও প্রতি মাসে হাত খরচের টাকা দেয়, কিন্তু মায়ের সাথে পুরোপুরি যোগাযোগ বন্ধ তার। মা ফোন দিলেও ধরে না। শুভ্রার প্রতি করা অন্যায়গুলো নিয়ে সে আজ অনুতপ্ত। শুভ্রর স্ত্রীও প্রেগনেন্ট, স্ত্রীও অনাগত সন্তান নিয়ে ভালোই আছে। শুভ্রা আর বাবার সাথে নিয়মিত যোগাযোগ হয় তার। সানা মির্জা মুখ অন্ধকার করে ঘরে বসে আছে। তিনটে সন্তান তার, কিন্তু কারো সাথে যোগাযোগ নেই। কেউ কথা বলতে চায় না তার সাথে। সত্যি কি সে মা হিসেবে এতটা খারাপ? শুনেছে শুভ্রা সন্তান সম্ভবা। অন্যদিকে শুভ্র নাকি 1 মাস পর বাবা হয়ে যাবে। কিন্তু সে এই খবর শুনল আজ 5 মাস পর। মনের কষ্টে কান্না করে ফেলল সানা মির্জা। সেও আজ অনুতপ্ত। 9 মাস পর নিজের নবজাতক সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে জাহিদ, আর সামনে বেড়ে শুয়ে আছে শুভ্রা। মুখে তার প্রাপ্তির হাসি। জাহিদ তার মেয়েকে নিজের মায়ের কোলে দিয়ে পকেটে হাত দিয়ে একটি গিফট বক্স বের করল। তারপর সেটা শুভ্রার হাতে দিল। শুভ্রা গিফট পেয়ে খুশিতে তা খুলে দেখতেই অবাকের চরম চূড়ায় পৌঁছাল। সেখানে একজোড়া কানের দুল আর একটা রিং। আর এইসব জিনিস স্বয়ং শুভ্রারই। শুভ্রার মনে পড়ে যায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিংয়ের সময় সে আবেগের বশে রাস্তায় বসে থাকা এক ছেলেকে তার কোচিংয়ের ফিরের টাকা আর নিজের সাথে থাকা স্বর্ণের জিনিস দিয়ে দিয়েছিল। পরে রাস্তায় যে বলেছিল যে রাস্তায় ছিনতাই হয়ে গেছে। শুভ্রার চিন্তার মাঝে জাহিদ বলে, তুমি হচ্ছ আমাদের জীবনে আশা পড়ি। জানো, সেদিনের পর অনেক খুঁজেছিলাম তোমাকে, কিন্তু পাইনি। মা সুস্থ হওয়ার পর আমার প্রথম 6 মাসের স্যালারি দিয়ে তোমার এই রিং আর দুলজোড়া আবার ফেরত নিয়েছি। সিদ্ধান্ত নিয়েছিলাম আর কোনোদিন বিয়ে করব না। তুমি ছাড়া এ জীবনে আর কাউকেই ঠাঁই দিব না। কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল পরি। সেদিন হসপিটালে এক দেখাতেই তোমাকে চিনতে ফেলেছিলাম। তারপর আর দেরি না করে তোমাকে নিজের করে নিলাম। আর আজ তুমি আমার সন্তানের মা। ভালোবাসি তোমাকে। স্বামীর কথায় শুভ্রাও কাঁদতে কাঁদতে বলল, আমিও ভালোবাসি আপনাকে বাবুর আব্বু। সমাপ্ত।